শিখতাম আর কি, যে আওতা আরম্ভ, দুইয়ের সংজ্ঞা, হ্যাঁ, তিনে বার কাউন্সিল, তিনের সাথে যদি আমরা তিন দিই 33-এ ট্রাইব্যুনাল, হ্যাঁ, ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 জন, তিনের সাথে যদি আমরা 9 দিই 39 বার অ্যাসোসিয়েশন, তারপরে 4-এ মেয়াদ, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো আহ মেয়াদ হলো 3 বছর, 5-এ বার কাউন্সিল গঠন, 5 কতে হচ্ছে হলো মানে আহ, আহ, পরপর মানে কোনো সদস্য পরপর 2বারের বেশি সদস্য পদে থাকতে পারবে না, 6-এ সভাপতি সহসভাপতি, 6 কতে নির্বাচন সচিব, হ্যাঁ, 8-এ নির্বাচন, তারপরে 9-এ নোটিশ, 10-এ কার্যাবলী, 10টি বা 11টি যেটাই বলেন, আর 11-তে স্ট্যান্ডিং কমিটি 3টি, 11 খতে নিবন্ধন কমিটি, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো 12-তে কিভাবে শূন্য পদ হয়ে গেলে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, তারপরে 13, 14, 15 এই জায়গাগুলোতে কিছু ফান্ডের কথা বলা আছে, 13-তে কি বলা আছে, অর্থাৎ যে কোনো চাঁদা টাদা মানে নেওয়ার যে ফান্ড গুলো, এগুলো হচ্ছে হলো 13-তে, মানে যাবতীয় ফি, অনুদান, হ্যাঁ, মঞ্জুরিকৃত অর্থ যত চাঁদা তহবিল আছে সেগুলো হলো 13-তে বলা আছে। 14-তেও একটা, এটাও একটা ফান্ড, তবে এটা হলো গ্রুপ ইন্স্যুরেন্স বা বেনুবুলেন ফান্ড। তারপরে হলো 15 একটা ফান্ড যেটা রিলিফ ফান্ড, এতটুকু জানলেই হবে। তারপরে হলো 16-তে অডিটের কথা বলা আছে, 17-তে মানে ত্রুটির কারণে, যে কোনো ত্রুটির কারণে প্রশ্ন তোলা যাবে ট্রাইব্যুনালের, হ্যাঁ, 18-তে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তারপরে হচ্ছে 19-এ অ্যাডভোকেট না হয়ে আইন চর্চা করা যাবে না। তারপরে 19 সাথে আমরা 41 করেছি, কেউ যদি আইন পেশায় এরকম চর্চা করে তাহলে তার শাস্তি 41-এ বলা আছে 6 মাস। তারপরে হচ্ছে হলো 21-এ হাইকোর্টে আইন পেশা করার যোগ্যতা, হ্যাঁ, তারপরে 21-এর সাথে আমরা 27-এর একে দেখেছি আহ, আপনার অ্যাডভোকেট এমনি নর্মালি জজ কোর্ট গুলাতে, নিম্ন আদালত গুলাতে কিভাবে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা, হ্যাঁ, 27-এর 1-এ আর 27-এর 3-এ আমার যোগ্যতা, এই বিষয়গুলো আমরা দেখেছি। এর আগে আমরা 27-এর আগে যদি আমরা আরেকটু গুরুত্বপূর্ণ দেখি, তাহলে আমরা 20টা একটু দেখতে পারি, অ্যাডভোকেটদের নিবন্ধন রক্ষণাবেক্ষণ করেন, ওই নিয়ম বলা আছে এখানে। তারপরে 22-এও কিছু ফি আদায়, নিবন্ধন ফি বা হাইকোর্ট প্লাস ব্যাংকিং এই ফি গুলো নেওয়ার বিষয়টি আছে। 23-এ বলা আছে সিনিয়রিটি কিভাবে হবে, বয়সের উপর বা ভর্তির উপর ডিপেন্ড করবে। 26টা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল রাইট অফ ফ্রি অডিয়েন্স থাকবে। তারপরে 27 তো আমরা পড়েই ফেললাম। এরপরে আমরা 28টা দেখতে পারি, 28-এ কি বলতেছে, লিঙ্গ বৈষম্য করা যাবে না, কোনো লিঙ্গ বৈষম্য হবে না নারী পুরুষের মাঝে। তারপরে হচ্ছে হলো 29 লেস ইম্পোর্টে নির্ধারিত ফর্মে ভর্তির আবেদন করবেন। 31 এটা গুরুত্বপূর্ণ, ওই যে আপনার সনদটা স্থগিত রাখতে পারবেন। তারপরে 32-এ হলো অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হলে কি শাস্তি দিবেন, এই বিষয়গুলো আছে। 33-এ ট্রাইব্যুনাল, কিভাবে ট্রাইব্যুনাল হবে সেই বিষয়টা আমরা বলেছি। তারপরে হলো অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না। তারপরে হচ্ছে হলো ট্রাইব্যুনালের উনি সেক্রেটারি বা সচিব হবেন, বার কাউন্সিলের সচিব, এই কথাটা 49-এ বলা আছে। তারপরে 34-এ ট্রাইব্যুনালের কিছু কার্যাবলী আছে, কোনটার পরে কোনটা কি করা লাগবে না লাগবে। তারপরে হচ্ছে হলো আবার 34-এর সাথে আবার কিছু এখানে বিধি দিয়েও পড়তে হবে, 41 বিধি দেখতে হবে বা আদার্স, 75, 45, 49 এগুলো দেখলেন। 35-এ ক্ষমতা আছে, ট্রাইব্যুনাল কি কি ক্ষমতা আছে সে বিষয়গুলো আছে। 36-এ আপিল আপনি কি করবেন, অর্থাৎ কোনো ট্রাইব্যুনালের বিরুদ্ধে বা কোনো একটা ইয়ার বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশন বেঞ্চে চূড়ান্ত আদেশের মানে এই যে যদি কোনো একটা সিদ্ধান্ত দেয় ট্রাইব্যুনাল, তখন সেখানে 90 দিনের মধ্যে আপিল করা যাবে। তারপরে 37-এ বলতেছে এখানে তামাদিয়েনের 5, 12 ধারাটা প্রযোজ্য হবে 36-এর ক্ষেত্রে, আপিলের ক্ষেত্রে। 38-এ বলতেছে ট্রাইব্যুনালের আদেশ স্থগিত হবে না যদি না পর্যাপ্ত কারণ হাইকোর্টে দেখাইতে পারে। হাইকোর্ট যদি পর্যাপ্ত কারণ দিয়ে স্থগিত করে তাহলে আদেশ স্থগিত হবে, নাহলে আদার্সওয়াইজ স্থগিত হবে না আপিল করলেও। 40-এ 39-এ বার অ্যাসোসিয়েশন তৈরি করতে পারে, এই বিষয়টা বলা আছে। 40-এ বিধি প্রণয়ন করতে পারে, এই বিষয়গুলো বলা আছে। তাহলে এটা যদি আপনারা ওভারঅল দেখেন তাহলে মোটামুটি একটা আইডিয়া চলে আসে। আর দ্বিতীয়ত হলে এখান থেকে আরো কিছু বিধি কি দেখবেন, ওই যে আমরা 5, যখন অনুচ্ছেদ 5 পড়বো তখন আমরা 91 বিধিটা একসাথ করব, কিভাবে মানে এরা পদ শূন্য হয়ে যায়
আমরা বলেছিলাম তিনি যদি অফ থাকে, হ্যাঁ, পরপর তিনটা মিটিং, হ্যাঁ, তিনটা মিটিংয়ে অনুপস্থিত থাকলে, হ্যাঁ, উনি যদি নিয়োগপ্রাপ্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে যান, তারপরে হলো ওনাকে যদি আইনজীবী তালিকা থেকে অপসারণ করা হয়, উনি যদি পদত্যাগ করে, তাহলে পাতার সাথে আমরা 91টাও যোগ করে পড়বো। এরপরে হলো আমরা 6-এর সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো আমরা দেখব। 28, 29, 33, 52, 49, 55, এই বিধিগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা বিষয়টা ইজি হবে আমাদের জন্য। তাহলে 28-এ কি বলা আছে, 1 মাসের মধ্যে প্রথম সভা আয়োজন করতে হবে। হ্যাঁ, আর এমনিতেই আমরা 6 অনুচ্ছেদ যদি দেখি, সেটাতে আমাদের বলতেছে বার কাউন্সিলের একজন চেয়ারম্যান থাকবে, একজন ভাইস চেয়ারম্যান থাকবে, এবং পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হবেন বার কাউন্সিলের চেয়ারম্যান, এবং সদস্যদের মধ্য থেকে বার কাউন্সিলের সদস্যগণ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। 28-এ বলতেছে 1 মাসের মধ্যে প্রথম সভা আহ্বান করবেন। 29-এ বলতেছে বার কাউন্সিলের সাধারণ সভা, বার কাউন্সিলের চেয়ারম্যান আহ্বান করবেন, যদি উনি কোনো কারণে অসমর্থ হন তাইলে ভাইস চেয়ারম্যান আহ্বান করবেন। 33-এ বলতেছে কোরাম, কোরাম থাকবে 1/3 উপস্থিত থাকতে হবে, অর্থাৎ 15 জন সদস্যের মধ্যে, উম, অর্থাৎ আহ, আহ, এখানে হবে 5 জন সদস্য উপস্থিত থাকতে হবে, সেটাই। আর মুলতবি সভার জন্য কোরাম হলো 3 জন, এটা আলাদা। তারপরে হলো 52-তে নির্বাচন কিভাবে হবে, নির্বাচনটা বলতেছে যে ব্যালটের মাধ্যমে হবে, কিন্তু গোপন ব্যালটের মাধ্যমে নয়। 6 বলতেছে হলো জেলা জজ, অতিরিক্ত জেলা জজ থেকে আপনি সচিব নিয়োগ করবেন বার কাউন্সিলর, আবার উনি কি হয়ে যাবে, 49-এ বলতেছে উনি আবার ট্রাইব্যুনালেরও সচিব থাকবেন। এই কথাগুলো এখানে বলা আছে। আবার বলতেছে বার কাউন্সিলের সচিব আবার কাউন্সিলের তত্ত্বাবধায়ক কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হবেন, উপসচিব বার কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা হবেন। এখানে উপসচিবও একজন বার কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা হবেন, সেটা 55-তে বলা আছে। উপসচিব, সচিব, উপসচিব আরেকজন হবেন, উনি বার কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা। উপসচিব হবেন বার কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা, উনি দায়িত্ব পালন করবেন। এই বিষয়টাই বলা আছে। 8-8-এ বলতেছে আপনাকে অবশ্যই যে বছর মেয়াদ শেষ হবে ওই বছর 31শে মে বা তার পূর্বে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে। হ্যাঁ, এখন আমরা বিধি পড়বো, বিধি 3, 4, 5, তারপরে হলো 20, 22, এই কয়টা বিধি, 3, 4, 5 একসাথে, এরপরে 20 আর 22। তাহলে তিনি বলতেছে 45 দিন পূর্বে, হ্যাঁ, বার কাউন্সিলের চেয়ারম্যান অফিসিয়াল গেজেটে তফসিল প্রকাশ করবেন, নির্বাচনের তফসিল প্রকাশ করবেন 45 দিন পূর্বে। এরপরে হলো তফসিল ঘোষণার 10 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচনের জন্য প্রস্তাব সমূহ বার কাউন্সিল অফিসে প্রেরণ করতে হবে, এবং নির্বাচনী প্রস্তাব জমা বা যাচাই বাছাইয়ের মধ্যে 7 দিনের একটা বিরতি থাকবে, এবং নির্বাচনী প্রস্তাব যাচাই বাছাই ও নির্বাচনী তারিখে 14 দিনের একটা বিরতি থাকবে। এটা 3-এ বলতেছে এগুলা, যতটুকু মনে থাকে। 4-এ বলতেছে যে বার কাউন্সিল নির্বাচনের জন্য সকল আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনকে 7টি অঞ্চলে বিভক্ত করবে, আর সাধারণ আসনের ক্ষেত্রে প্রত্যেক ভোটারের 7টি ভোট থাকবে। তাহলে দলগত আসনের জন্য ভোটারের জন্য একটি ভোট থাকবে, তাইলে দুভাগে ভাগ করবে। একটা হচ্ছে হলো এক এক ইয়াতে হলো আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনকে 7টা অঞ্চলে ভাগ করে ওখানে একভাবে 7 জন নির্বাচন করবে, আর সারা বাংলাদেশ থেকে আরো 7 জন নির্বাচন করবে। এই হলো 14 জন নির্বাচিত হবে। এবার বিধি পাশে বলতেছে প্রত্যেক প্রার্থীকে বার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে 1,000 টাকার মনোনয়ন ফি বা 3 জন ভোটার দ্বারা প্রস্তাবিত ফর্ম জমা দিতে হবে, এবং উক্ত প্রতিটি ফর্মে শুধুমাত্র একজন প্রার্থীকে প্রস্তাব করা যাবে। এই কথাগুলোই বলতেছে হলো 5-এ। 20-এ বলতেছে বৈধতা, 20 দিয়ে হলো বৈধতা, অর্থাৎ নির্বাচন ট্রাইব্যুনালের নির্বাচনে কোনো প্রার্থী যদি 5 জন ভোটার বা 1,000 টাকা 5 জন ভোটার বা 1,000 টাকা জমা অফিসিয়াল গেজেটে নির্বাচনের ফলাফল ঘোষণা 30 দিনের মধ্যে সচিবের নিকট নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারে। আর 22-এ বলতেছে হলো এখানে নির্বাচনের ট্রাইব্যুনাল মানে 3 জন সদস্য নিয়ে নির্বাচন ট্রাইব্যুনাল গঠিত হবে। নির্বাচন ট্রাইব্যুনাল সদস্য হবে 3 জন, যাদের মধ্য থেকে একজন হবেন চেয়ারম্যান এবং 2 জন হবে বার কাউন্সিল মনোনীত হবে, এবং যারা নির্বাচন ট্রাইব্যুনাল সদস্য হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা হলো 22-এ বলা আছে। এরপরে 9-এ বলতেছি আমরা নোটিশের কথা বলতেছি, যে বার কাউন্সিল কোনো সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে এই মর্মে প্রশ্ন উত্থাপন করা যাবে না যে কোনো ভোটাধিকার প্রাপ্ত ব্যক্তিকে যথাযথভাবে নোটিশ প্রদান করা হয়নি, অর্থাৎ 30 দিন পূর্বে নোটিশ সরকারি গেজেটে প্রকাশ করতে হবে, সেই কথাটাই বলা আছে 9 অনুচ্ছেদে। ঠিক আছে। এরপরে আমরা 10 অনুচ্ছেদে দেখেছি এখানে কিছু কার্যাবলী আছে, এগুলো মনে রাখার জন্য আপনাদেরকে আমরা পূর্বেও কিছু টিপস দিয়েছিলাম। হুম, আমরা বলেছিলাম মোর, মোর, MORE,
হ্যাঁ, মোর এফবি ফেসবুক চালালে পানিশমেন্ট হবে, মোর এফবি ফি, MORE FB ড্যাশ ফি বলছিলাম, এখানে বলছিলাম তিনটা আর এফ বলছিলাম দুইটা। এইভাবে আপনাদেরকে মনে রাখতে হবে, মোর এফবি ফি। এম দিয়ে মনে করেন আমরা বলেছিলাম মেনটেইনের কথা বলেছিলাম, অর্থাৎ এরূপ এরা তালিকা প্রস্তুত বা রক্ষণাবেক্ষণ করবেন বার কাউন্সিল। তারপরে ও দিয়ে তারা কি করবে, ও দিয়ে তারা অপরচুনিটিস বিভিন্ন সুযোগ সুবিধাগুলো, হ্যাঁ, তালিকাভুক্ত অ্যাডভোকেটগণের সুযোগ সুবিধাগুলো তারা রক্ষা করবে। আর দিয়ে বলছিলাম আমরা, আপনার হচ্ছে ওনারা বিধি, আর দিয়ে রুল, ওনারা বিধি প্রণয়ন করবে। তারপরে হচ্ছে হলো আমরা তিনটা বলছিলাম, দিয়ে তারা কি করবে, অ্যাডভোকেটদের তালিকাভুক্তি এর উদ্দেশ্যে পরীক্ষা নিবে, সনদ প্রদান করবে, তালিকা থেকে বাদ দিবে, অর্থাৎ এক্সামিনেশন অফ, এই যে এদের পরীক্ষা নেওয়া, এক্সামিন করা। তারপরে আবার দিয়ে আমরা আরো বলছি, দিয়ে বলছি ইলেকশন, সদস্যদের নির্বাচনের আয়োজন করা। তারপরে হলো আবার দিয়ে আইন শিক্ষার উন্নয়ন করা, এই বিষয়গুলো করবে। তারপরে অ্যাপ দিয়ে বলতেছে তারা আসলে বিভিন্ন ফান্ড, বার কাউন্সিল বিভিন্ন ফান্ডের ব্যবস্থা করবে। তারপরে হলো অ্যাপ দিয়ে তারা অন্যান্য অনুমোদিত সহায়ক যাবতীয় ফাংশন, অ্যাপ দিয়ে ফাংশন অর্থাৎ কার্যাবলী সম্পাদন করবে। এবং বি দিয়ে হচ্ছে হলো তাদের বিহেভিয়র, তাদের আচরণ, অ্যাডভোকেটদের পেশাগত আচার আচরণ নৈতিকতা নির্ধারণ করবে। এবং ফি দিয়ে হলো কি, পানিশমেন্ট, অ্যাডভোকেটদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের বিরুদ্ধে বিচার বা শাস্তি, পানিশমেন্টের ব্যবস্থা করবে। এটা দিয়ে আপনারা 10টা কার্যাবলী মনে রাখলেন। 11তে আমরা বলেছি এখানে কমিটি আছে তিনটা, স্ট্যান্ডিং কমিটি, নির্বাহী কমিটিও 5 জন, আর্থিক কমিটিও 5 জন, আর আইন শিক্ষা কমিটিতে সদস্য হলো 9 জন। 9 জনের মধ্যে 5 জন হচ্ছে বার কাউন্সিলের সদস্য, আর বাকি 4 জনের মধ্যে সর্বনিম্ন 2 জন অবশ্যই, অবশ্যই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বা আইন বিভাগের শিক্ষক হইতে হবে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হতে হবে সর্বনিম্ন 2 জন, যারা বার কাউন্সিলের সদস্য নয়। আর বাকিগুলো আপনারা যেখান থেকে হোক নিতে পারবেন, বাকি 2 জন। এই কথাটাই বলা আছে আপনার 11তে। 11তে এই তিনটা কমিটি। 11 খতে বললাম না, নিবন্ধন কমিটির কথা বলা আছে, এনরোলমেন্ট কমিটির কথা, যারা এই যে পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নেওয়া হয়, সনদ প্রদান করবে এরা। এটা হলো হলো আমরা জানি হাইকোর্ট বিভাগে আহ, প্রথমে হলো সবচেয়ে বড় হচ্ছে হলো আপিল বিভাগ, এরপরে হলো হাইকোর্ট বিভাগ। প্রথমে হলো আপিল বিভাগের বিচারক হলো পাওয়ারফুল, এরপরে হলো হাইকোর্ট বিভাগের বিচারক। তাইলে এটা হলো চেয়ারম্যান কে হবেন এনরোলমেন্ট কমিটির, ইনি প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, উনি হবেন চেয়ারম্যান। আর হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক থাকবেন। এরপরে অ্যাটর্নি জেনারেল থাকবেন, এরপরে বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে একজন নিবেন। এভাবে একটা এনরোলমেন্ট কমিটি গঠন করে। আশা করছি বুঝছেন। তাহলে এনরোলমেন্ট বা নিবন্ধন কমিটির কাজটা কি, তারা এই যে আদালত, নিম্ন আদালত অথবা হাইকোর্ট বিভাগের কি করে, আইনজীবীদের নিবন্ধন সংক্রান্ত কার্যাবলী তারা সম্পাদন করে, এই বিষয়গুলো এখানে করে। এছাড়াও আরো অনেকগুলো কমিটি আছে, হয়তো আপনাদেরকে প্রশ্ন করতে পারে বা কাউন্সিল কোনোভাবে জানতে চাইতে পারে। সেগুলো ল রিফর্ম কমিটি, হিউম্যান রাইট বা লিগ্যাল কমিটি, হাউস কমিটি, রিলিফ কমিটি, রুল এন্ড পাবলিকেশন কমিটি, কমপ্লেন ভিজিলেন্স কমিটি, যত কিছুই বলেন, এগুলো সবই হলো প্রত্যেকটা এতে সদস্য আছে 5 জন। সেটা আপনারা এমনিতেই মনে রাখবেন, যদি কোনো কারণে যদি চলেও আসে এই জায়গা থেকে, বলা যায় না, আসে না কখনো, বাট তারপরেও দেখলেন। এরপরে হচ্ছে হলো আপনারা 12তে বলছিলাম যে আসলে এই যে যখন একটা পদ শূন্য হয়ে যাবে, শূন্য কেমনে হবে সেটা তো আমরা বলেছি 5 অনুচ্ছেদ পড়ার সময় 91 বিধি দিয়ে বলেছি, ওই তিনি অফ। আর শূন্য হয়ে গেলে কেমনে পূরণ করবে সেটা বলতেছে যে মানে মানে প্রতিদ্বন্দ্বিতা করবে সর্বোচ্চ ভোট পেয়ে, অর্থাৎ যে রানার্স আপ হবে, চ্যাম্পিয়ন তো হইতে পারে না, জিততে পারে না, যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ওনাকে ওনাকে দিয়ে পদগুলো, মানে যারা ভোট পেয়েছে তাদের দিয়েই পদগুলো পূরণ করা হবে, শূন্য পদ পূরণ করা হবে। আর 13, 14, 15 আপনারা নিশ্চয়ই এখন আর ভুলবেন না, 13তেও ফান্ড আছে, যে কোনো নর্মাল যত ফি অনুদান এগুলো তহবিল গঠন করা হয় ফান্ড। 14তেও ফান্ড, কিন্তু এটা বেনিভোলেন্ট ফান্ড। 15তেও ফান্ড, কিন্তু সেটা রিলিফ ফান্ড।
এই বিষয়গুলো একটু দেখলেন। 16তে অডিট, অর্থাৎ এগুলো নিরীক্ষণের কথা বা অডিটের কার্যক্রমের কথা বলা আছে। 17তে বলতেছে অনুচ্ছেদে আপনার হচ্ছে হলো কোনো ত্রুটির কারণে বার কাউন্সিল, কোনো ট্রাইব্যুনাল, বার কাউন্সিল বা কোনো ট্রাইব্যুনাল অথবা কোনো কমিটির কোনো কার্যাদির বিষয়ে উক্ত কাউন্সিল, ট্রাইব্যুনাল, কমিটিতে শূন্যতা অথবা গঠনে যে কোনো ত্রুটির কারণে, অর্থাৎ যে কোনো ত্রুটির কারণে আপনি প্রশ্ন তোলা যাবে, অসুবিধা নাই। 18তে বলতেছে আইনি ব্যবস্থা আপনি নিতে পারবেন না, যারা বার কাউন্সিলের 15 জন সদস্য আছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। ঠিক আছে। এই 19-এ বলতেছে অ্যাডভোকেট না হয়ে আইন চর্চা করা যাবে না। সেই কথাটাই বলতেছে যে অ্যাডভোকেট না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি আইন পেশা চর্চা করতে পারবেন না। একজন অ্যাডভোকেট বাংলাদেশের সর্বত্র, হ্যাঁ, তার আইন পেশা চর্চা করা বা বাংলাদেশের যে কোনো আদালতে, ট্রাইব্যুনালে, রাজস্ব কর্তৃপক্ষের সম্মুখে উপস্থিত কার্য সম্পাদন, মামলা পরিচালনার অধিকারী হবেন। এখন কেউ যদি আইন পেশা নিযুক্ত না হয়ে প্র্যাকটিস করে তাহলে 41-এ বলা আছে সেটা হাইকোর্টের জন্য 6 মাস তাকে দেওয়ানি কারাগারে, সরি, 6 মাস তাদেরকে কারাগারে আটক রাখা যাবে, সে বিষয়ে শাস্তি দেওয়া যাবে। এই বিষয়গুলো বলা আছে 41-এ। আর আমরা 21-এ দেখেছি হাইকোর্টে আইন চর্চা করার যে যোগ্যতাগুলো, সেটা আমরা দেখেছি যে এটা অধস্তন আদালতে কমপক্ষে 2 বছরের আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে, আইনে স্নাতক পাশ বা সরকারি গেজেটে উল্লেখিত বাংলাদেশের বাইরে কোনো আদালতে অ্যাডভোকেট হিসেবে আইন পেশা চর্চা করছেন, এই বিষয়গুলো এখানে থাকতে হবে। এরপরে হলো আমরা 27-এ বলছিলাম নিম্ন আদালতে অর্থাৎ অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা কি কি। আমরা বলেছিলাম, কি বলেছিলাম, বাংলাদেশের নাগরিক হইতে হবে। তারপরে হচ্ছে হলো আহ ন্যূনতম ন্যূনতম 21 বছর বয়স হইতে হবে। তারপরে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে, সেটা কোনো বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিশ্ববিদ্যালয় হোক অথবা বার কাউন্সিল স্বীকৃত, হ্যাঁ, বাইরে কোনো বিশ্ববিদ্যালয় হোক, অথবা ব্যারিস্টার হলে আবার অ্যাডভোকেটদের তালিকাভুক্তি পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষার ফি দিলে, নিবন্ধন ফি দিলে, এবং একজন ব্যক্তি 7 বছর ধরে মুক্তার হিসেবে কাজ করলে, উপরে শর্তগুলো পালন করলে, এই বিষয়গুলো এখানে বলা আছে। আর অযোগ্যতা কি, কোনো সরকারি চাকরি হতে যদি নৈতিক অবক্ষয়, কোনো ঘোষ খেয়েছেন বা কোনো কারণে কিছু করেছেন, তাকে এইগুলো থেকে বাদ দিয়ে দিলে 2 বছর অতিক্রম হইতে হবে, অথবা অথবা নৈতিক অবক্ষয়ের কারণে যদি কেউ যদি দণ্ডপ্রাপ্ত হয় তাহলে অ্যাটলিস্ট 5 বছর অতিক্রম করতে হবে। সে বিষয়গুলো এখানে বলা আছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও এখানে আরো কিছু বিষয় আছে। আপনার 58 বিধি আছে, 59 বিধি আছে। হ্যাঁ, কিভাবে আপনি তালিকাভুক্তি পরীক্ষায় আবেদন করবেন, কত টাকা রসিদ দাখিল করতে হবে আবেদনের সাথে, এবং বিলম্ব ফি কত টাকা দিতে হবে। বিধি 60-এ বলতেছে শিক্ষানবিশের বিধিবিধানগুলো কি, হ্যাঁ, কত বছর একজন শিক্ষানবিশ হিসেবে উনি নিযুক্ত করতে পারবেন, আইনজীবী নিযুক্ত করে উনি মিনিমাম 10 বছর প্র্যাকটিস করতে হবে। এমনকি আপনি কয় মাস শিক্ষানবিশ থাকতে হবে, আপনাকে 6 মাস শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। 5টি দেওয়ানি, 5টি ফৌজদারি, হ্যাঁ, আপনার কি করতে হবে, ফৌজদারি মামলা করতে হবে, জমা দিতে হবে, এবং একজন অ্যাডভোকেট 4 জনের বেশি শিক্ষানবিশ নিতে পারবেন না। নিলে তাকে এফিডেভিট সহ বার কাউন্সিলের 30 দিনের মধ্যে সেটা জমা দিতে হবে। এবং বলতেছে যে আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ 5 বছর পর্যন্ত বৈধ থাকবে, এবং মিথ্যা তথ্য দিলে, হ্যাঁ, কোনো শিক্ষানবিশ তালিকাভুক্তির আবেদনে মিথ্যা তথ্য দিলে শিক্ষানবিশ 5 বছরের জন্য আপনি অযোগ্য হবেন। পরীক্ষা আসতে পারে কত বছরের জন্য আপনি মিথ্যা তথ্য দিলে অযোগ্য হবেন, 5 বছর। তারপরে হলো আপনাদের পাশ করার 50-এ পাস, আর হলো আপনার মৌখিক পরীক্ষায় 25-এ পাস, 60-এর গতে বলা আছে। এবং 62 বিধি 3-এ বলা আছে যে আপনি বার কাউন্সিলের অনুমতি না নিয়ে পূর্ববর্তী কোনো সমিতিতে সদস্যপদ বহাল রেখে কোনো আইনজীবী অন্যবার সমিতিতে সদস্যপদ নিতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আবেদন করতে হবে, 1000 টাকা জমা দিয়ে আপনাকে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বিস্তারিত বলা আছে। এরপরে বলতেছে আপনি
আমরা এর আগে আবার কিছু বিষয় বলেছি যে অনুচ্ছেদ 20-এ বলতেছে অ্যাডভোকেটদের নিবন্ধন বা রক্ষণাবেক্ষণের কথা বলা আছে অনুচ্ছেদ 20-এ। অনুচ্ছেদ 22-এ কিভাবে আপনার ফি, নিবন্ধন ফি, এই টিয়া পয়সাগুলো কেমনে জমা দিবেন। অনুচ্ছেদ 23-এ বলতেছে আপনার সিনিয়রিটি কিভাবে হবে, বয়সের ভিত্তিতে অথবা ভর্তির উপরে। আপনার অনুচ্ছেদ 24-এ বার কাউন্সিলের মানে নিবন্ধন সনদের বিষয়টি সেগুলো আছে। আর 26-এ বলতেছে আপনাকে কি করতে হবে, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল রাইট অফ ফ্রি অডিয়েন্স থাকবে, উনি সবার উপরে প্রাধান্য পাবে, সেই বিষয়গুলো এখানে বলা আছে। এগুলো একটু করে ছোট ছোট করে দেখলেন। 28-এ কোনো লিঙ্গ বৈষম্য করা যাবে না, 28 অনুচ্ছেদে বলছে যে নারী পুরুষ সবাই সমান। 29-এ আপনি কিভাবে ভর্তির আবেদন করবেন, কার বরাবর, এই বিষয়গুলো এখানে আপনাকে বলে দিয়েছে। 31-টা বলছি গুরুত্বপূর্ণ, আপনি কিভাবে আপনার সনদটা স্থগিত রাখতে পারবেন। 32-টা গুরুত্বপূর্ণ, কিভাবে আপনাকে অ্যাডভোকেট বা পেশাগত দোষী বা অসদাচরণের দোষে আপনাকে শাস্তি দেওয়া যাবে। এই যে আপনাকে তিরস্কার করা যাবে, সনদ স্থগিত করা যাবে, সনদ বাতিল করা যাবে, অভিযোগ দায়ের করা যাবে। তারপরে কে পারবে, বার কাউন্সিল পারবে, আদালত পারবে, যে কোনো ব্যক্তি পারবে অভিযোগ করতে। 33-এ আমরা ট্রাইব্যুনালের কথা কথা বলেছি। ট্রাইব্যুনালের মোট সদস্য হলো 3 জন। হ্যাঁ, 2 জন হলো বার কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে, আরেকজন হলো অ্যাডভোকেটদের মধ্য থেকে। হ্যাঁ, যিনি প্রবীণ উনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবেন। তবে এখানে অ্যাটর্নি জেনারেলের কোনো ভূমিকা নাই। এই বিষয়গুলো আবার যে যে ট্রাইব্যুনালের আমরা বলেছিলাম না বার কাউন্সিলের যে সচিব, উনি ট্রাইব্যুনালেরও কি হবেন, ট্রাইব্যুনালের সেক্রেটারি হবেন। বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে ট্রাইব্যুনালের সেক্রেটারি হবেন। এই বিষয়টাই এখানে বলা আছে। এরপরে হলো কিভাবে তাদের কাজ, ট্রাইব্যুনাল আসলে কেমনে কেমনে কি করে সেই বিষয়গুলো 34-এ বলা আছে। প্রথমে বলতেছে অ্যাডভোকেটদের যদি আচরণ সংক্রান্ত অনুসন্ধানের জন্য ট্রাইব্যুনাল শুনানির জন্য একটা তারিখ নির্দিষ্ট করবে। তারিখটা নির্দিষ্ট করার পরে সংশ্লিষ্ট অ্যাডভোকেট বা অ্যাটর্নি জেনারেলকে সাক্ষ্য দেওয়ার জন্য নোটিশ দিবে। এরপরে অনুসন্ধান শেষে ট্রাইব্যুনাল অভিযোগটা বাতিলও করতে পারেন যদি অনুসন্ধান শেষে যদি কোনো কারণ খুঁজে না পায়। এবং যে ক্ষেত্রে বার কাউন্সিল নিজস্ব উদ্যোগে ট্রাইব্যুনালের অভিযোগ প্রেরণ করা হয়েছিল, সেক্ষেত্রে যদি নিজেরা যদি অভিযোগটা প্রেরণ করে তাহলে পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিতে পারেন, এবং 32-এর 1 অনুযায়ী তাকে শাস্তিও দিতে পারেন যদি প্রমাণিত হয়। এবং ট্রাইব্যুনাল বা অ্যাডভোকেটদের আইন চর্চা থেকে যদি অব্যাহতি দেয়, হ্যাঁ, যে আপনাদেরকে অসদাচরণের জন্য আপাতত অব্যাহতি দেওয়া হলো, এবং উক্ত ব্যক্তি যেন অন্য আদালত বা কর্তৃপক্ষের নিকট আইন চর্চা থেকে বিরত থাকে তা নির্দিষ্ট করে দিবে যে আপনি কতদিন পর্যন্ত অব্যাহতি থাকবেন। এরপরে বলতেছে ট্রাইব্যুনালের কার্যধারা কোনো খরচের আদেশ দিতে পারেন, যে খরচ আহ, প্রতিরোধক খরচ, বা ট্রাইব্যুনাল যে কোনো হাইকোর্টের আদেশের ন্যায় কার্যকর হবে যে আপনাকে এত টাকা খরচ দেওয়া লাগবে। এবং মিথ্যা অভিযোগ যদি কেউ হয়রানিমূলক অভিযোগ দিলে 500 টাকা জরিমানা করবে। এই বিষয়গুলো এগুলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দেওয়া হবে। এবং ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে আবেদনের রিভিউ করতে পারবে, নিজ উদ্যোগেও পারবে, কারো আবেদনের ভিত্তিতেও এটা রিভিউ করা যাবে এই ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে। এবং কোনো অ্যাডভোকেট যদি তিরস্কৃত হয়, প্রত্যাহার হয়, অ্যাডভোকেটদের নামের তালিকার নামের পাশে শাস্তির বিষয়টি উল্লেখ থাকবে। এবং আইন চর্চা থেকে অ্যাডভোকেটকে প্রত্যাহার করা হলে তাকে নাম তালিকা থেকে বাদ দিয়ে বাতিল করে তার সার্টিফিকেট গুলো ফেরত দেওয়া হবে। এই সিস্টেমটা হচ্ছে এখানে। এটার সাথে আপনারা আবার 41 বিজিতে একটু মিলেই পড়বেন, কারণ কিভাবে আপনারা অ্যাডভোকেটদের বিরুদ্ধে অভিযোগ করবেন, কি কি কাগজপত্র দিবেন, সেগুলো 41 বিজিতে বলা আছে। অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের বিবরণ কি, প্রয়োজনীয় কি কি কাগজপত্র দিবেন, অভিযোগ পত্রের সাথে এফিডেভিট জমা দিতে হবে। এবং কোনো আদালত বা সরকারি কর্মচারী তার দাপ্তরিক দায়িত্বে অভিযোগ করলে তখন এফিডেভিট জমা দিতে হবে না, এবং অভিযোগপত্র দাখিল করার সময় 1,000 টাকা ফি দিতে হবে। এবং 75-এর কথা বলতেছে প্রত্যেকটি অভিযোগ কমপ্লেইন ভিজিলেন্স কমিটি গঠন করবে, এবং উক্ত অভিযোগ অনুসন্ধানের পর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী কমিটির কাছে পাঠানো হবে। এবং ট্রাইব্যুনাল অভিযোগ পাওয়ার 21 দিনের মধ্যে শুনানির দিন ধার্য করবে। এই বিষয়গুলো সিস্টেম। আর পদাধিকার বলে যে বার কাউন্সিলের ট্রাইব্যুনাল এর সচিব হবেন ট্রাইব্যুনালের এখানে সেক্রেটারি, এই বিষয়গুলো উনি নোটিশ জারি করবেন। এরপরে হচ্ছে হলো আমরা 35-এ হলো কি কি ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের, সেগুলো আমরা দেখব। এটা কি বলতে, ওনারা যে কোনো ব্যক্তিকে উপস্থিত নিশ্চিত করবেন, দলিল উপস্থাপনে বাধ্য করতে পারবেন, সাক্ষী পরীক্ষার জন্য কমিশন ইস্যু করতে পারবেন। ঠিক আছে, আমরা সেই বিষয়টাই বলেছি এখানে। এরপর কি পারবে না, তারা পারবে না হাইকোর্টের বিনা অনুমতিতে আদালতের প্রিসাইডিং অফিসারকে উপস্থিত করতে পারবে না, সরকারের বিনা অনুমতিতে ক্রিমিনাল বা রাজস্ব আদালতের বিচারককে ট্রাইব্যুনালের সামনে হাজিরের নির্দেশ দিতে পারবে না। এবং 36-এ বলতেছে এই যে আপনাকে কি করতে হবে,
90 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপনি আপিল করতে পারবেন, এবং 37-এ বলতেছে এখানে তামাদি আইনের 5, 12 ধারাটা প্রযোজ্য হবে। এবং অনুচ্ছেদ 38-এ বলতেছে আপিল দায়ের করা হলে ট্রাইব্যুনালের আদেশ স্থগিত হবে না, সেটাই বলতেছে। পর্যাপ্ত কারণ দেখাইতে না পারলে 40 বিধি প্রণয়ন করতে পারবে। 41-এ তো আমরা বলেছি শাস্তি, যিনি অ্যাডভোকেট নন, যিনি আইন পেশার সাথে জড়িত নন, তিনি 6 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। এই হলো ভাই অনুচ্ছেদ এবং বিধির কথাবার্তা। আপনারা রেকর্ডটা আমি পাঠাই দিতেছি কিছুক্ষণের মধ্যে, একটা অডিও, এটা রেকর্ডটা দিয়ে দিচ্ছি, বারবার এটা শুনবেন, দেখবেন যে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আপনারা পেশাগত সদাচরণ বা নিয়মানুবর্তিতা, এই যে এখানে 4টা অধ্যায় রয়েছে, 42টা বিধি রয়েছে। প্রথম অধ্যায়ে হচ্ছে হলো আপনি প্রথমে আপনার কাজ হলো আপনি গিয়ে অন্যান্য আইনজীবীদের সাথে আপনি কি আচরণ করবেন। আপনি কোর্টে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে নিশ্চয়ই আপনার সিনিয়র যারা আছে বা অন্যান্য আইনজীবী যারা আছে এনাদের সাথে একটা আচরণ সংক্রান্ত বিধিবিধান আছে, অর্থাৎ এই বিষয়গুলো আপনাকে একটু দেখতে হবে। ঠিক আছে? 11টা বিধি আছে এখানে। এরপরে হলো দ্বিতীয়ত আপনার সাথে যার সাথে পরিচয় হবে দরকার হবে সেটা হলো মক্কেল। মক্কেলের সাথে আপনার আচরণ কি হবে সে বিষয়গুলো নিয়ে কথাবার্তা আছে। তৃতীয়ত হলো আপনি আদালতের প্রতি, হ্যাঁ, আপনার কি কর্তব্য। আপনি তো এবার আদালতে যাবেন মক্কেলদের সমস্যা নিয়ে। এরপরে লাস্টে হচ্ছে হলো আপনি আসার পথে জনসাধারণের প্রতি আপনার কি আচরণ থাকবে সে বিষয়গুলো নিয়ে আসলে এখানে কথাবার্তা বলা আছে। টোটাল 42টা বিধি। আমরা যারা নোট পেয়েছেন, নোটের মধ্যে, হ্যান্ড নোটের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছি কিভাবে এগুলা মনে রাখবেন। সেই বিষয়গুলো ছোট ছোট করে আপনারা ট্রাই করবেন যে মনে রাখার বিষয়গুলো। আমরা প্রথমে বলছিলাম প্রথম অধ্যায় অন্যান্য আইনজীবীদের প্রতি মনে রাখার কৌশল দিয়েছিলাম। আমরা বলেছিলাম মুভি, অনু, হুম, অর্থাৎ আহ, ম দিয়ে হলো কি বলতেছে, আপনি আপনাদের মর্যাদা, হ্যাঁ, সমুন্নত রাখতে হবে। আইনজীবী হিসাবে নিজেদের ব্যক্তিগত পেশাগত মর্যাদাটা অক্ষুণ্ণ রাখতে হবে। বরশিকের বিধি বলতেছে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন না। হ্যাঁ, অনু, অ, অ, অ যদি আমরা অনু থেকে যদি আমরা প্রথমে যদি আমরা কি নিব, অনুপস্থিতি যদি দেখি, হ্যাঁ, আপনি কি করতে পারবো না, একজন আইনজীবী অন্যান্য আইনজীবীর অনুপস্থিতিতে বা উক্ত আইনজীবীর সম্মতি ব্যতিরেকে মক্কেলের সাথে তর্কিত বিষয়ে প্রকাশ করবেন না। অবশ্যই একতরফা রায়ের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তারপরে বলতেছে আবার অনুপস্থিতিতে কি বলবেন, প্রকাশ্য আদালতের প্রতিপক্ষের অনুপস্থিতিতে বিচারের সম্মুখে কোনো বিষয় উপস্থাপন করবেন না। আবার এখানে আমরা 5 নাম্বার, তাহলে কটা দেখলাম? 1 নম্বরে দেখলাম হলো মর্যাদা, 2 নম্বরে বললাম বিজ্ঞাপন, 3 নম্বরে বললাম আপনার হচ্ছে হলো অর্থ বন্টন করা যাবে না, অদেয় অর্থ। বলতেছে পেশাগত কাজের যোগানের জন্য বা আইনজীবীদের অন্য কোনো ব্যক্তি বা দালাল নিয়োগ করতে পারবেন না, অন্য কোনো লাইসেন্সবিহীন ব্যক্তির সাথে চুক্তি করতে পারবেন না, এদের সাথে অর্থ বন্টন করবেন না। এই বিষয়গুলো বলা আছে 3-এ। 4-এ হলো ওই যে অনুপস্থিত, 5-এও অনুপস্থিত। এরপরে আমরা সরাসরি বলছিলাম হলো চলে যাব হলো 9-এ। 9-এ কি বলছিলাম, অ্যাটর্নি জেনারেল প্রত্যেক আইনজীবী বার কাউন্সিলের প্রণীত তালিকাভুক্তির বিধান অনুসারে পরাধিকার বিধান মনোনীত, অর্থাৎ এখানে অ্যাটর্নি জেনারেল এখানে মোটামুটি পাওয়ার থাকবে, সে কথাই তার কথাবার্তাগুলো শুনবেন, সে কথাই বলতেছে। এরপরে 8-এ বলছিলাম অ্যাটর্নি জেনারেল ফিস বন্টনে, হ্যাঁ, ফি, আইন সেবা দ্বারা প্রাপ্ত ফি চুক্তি অনুযায়ী আইনজীবীদের মধ্যে বন্টন হবে, তবে আইনজীবী ব্যতীত অন্য কারো মধ্যে ফি ভাগাভাগি করা যাবে না। তারপরে হলো বিবাদ পরিহার। এরপরে অ্যাটর্নি জেনারেল ফি বন্টনে আবার হলো বিবাদ পরিহার। বিবাদ বা সংঘাত, আইনজীবীদের ব্যক্তিগত বিবাদ বা সংঘাত পরিহার করবেন। এবং বাধা দেওয়া, কি বাধা দিবেন, মক্কেল একাধিক আইনজীবী যদি নিয়োগ করতে চাইলে, মক্কেল একাধিক আইনজীবী নিয়োগ করতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। এই হলো বিষয়। লাস্টে হচ্ছে হলো সিনিয়র, 2টা সিনিয়র আছে, এক হলো জুনিয়র আইনজীবী। সিনিয়রদেরকে, সিনিয়র আইনজীবীদেরকে অবশ্যই সম্মান করবেন। সিনিয়র আইনজীবী জুনিয়রদেরকে স্নেহের দৃষ্টিতে সহায়তা করবেন। আর আরেকটা সিনিয়র হচ্ছে হলো সিনিয়ররা মামলা পরিচালনা করবেন, জ্যেষ্ঠ আইনজীবী মামলা পরিচালনা করবেন, জুনিয়ররা সহায়তা করবেন। এই বিষয়গুলোই হচ্ছে হলো প্রথম অধ্যায়ে বলা আছে 11টা বিধি। ঠিক আছে? এরপরে দ্বিতীয় অধ্যায়ে মক্কেলদের প্রতি কি কর্তব্য আছে সেগুলোই বলা আছে। আমরা এখানে মনে রাখার জন্য বলছিলাম আইসিডিআর এর কথা বলছি, ফিএম, সিবি, ডাবল এফ, সিবিজিএফ, এখানে কিছু ওয়ার্ড দিয়েছিলাম, ওই ওয়ার্ড গুলো দিয়ে আমরা সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখার জন্য বলছিলাম ওই বিষয়গুলো। তো আশা করছি যাদের কাছে নোট আছে
আঞ্জুমানের কাছে নিশ্চয়ই এই নোটটা আছে না, আমরা যেভাবে টিপস গুলো দিয়েছিলাম? নাই স্যার, আমার কাছে যে হ্যান্ড নোটটা ও আছে আমি ছোট্ট তখন থেকে মিলাচ্ছি, সবগুলো নাই তো। নাই। আপনি আপনি ও আপনাকে মনে হয় আমরা এমসিকিউর হ্যান্ড নোটটা মনে হয় আপনাকে দেওয়া হয়নি। এমসিকিউর হ্যান্ড নোটটা আপনাকে মনে হয় যে মিনি যেটা আমরা লাস্ট আওয়ার ওইটা নিয়েছিলেন, মিনিটা আপনার কাছে আছে, রিটেনটা আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছে এটা নাই। এটা আপনাকে আমি পাঠিয়ে দিব, অসুবিধা নাই। ওইটা আমি খুব দ্রুত আমি ফিন করে আপনাদের পাঠাই দেবনি। মোটামুটি একটা ছোটখাটো অ্যামাউন্ট দিলেই হবে, অসুবিধা নাই, যতটুক ক্যাপাসিটিতে পারেন। সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। অন্তত কস্টিংটা দিলেও হবে। ঠিক আছে, ওইভাবে ওইটা দিব আপনাকে, ওটা না হলে হবে না। ওটাতে বিস্তারিত ওটা কিছু আমাদের সংশোধনী আছে, ওটা দ্রুত আমি শেষ করে ফেলবো। এই দুদিনের মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ, অর্থাৎ পরশুদিন আমি আপনাকে নোট সেন্ড করবো ইনশাল্লাহ। এই দুদিনের মধ্যে আমি এটা রাখবো না। আমার কিছু এডিটিং আছে, অর্থাৎ আমার ফৌজদারি এডিট করে ফেলছি। আর দেওয়ানিতে সংশোধনীগুলো এডিট করছি কিনা আমি একটু দেখে মোটামুটি সেন্ড করে দিতে পারবো। আর কোথাও সমস্যা নাই, এই দুই জায়গাতে তো সংশোধনী আছে, ওইগুলো দ্রুত করব। তো এটা নোটগুলো আপনাদের দরকার, ওটা আমি পাঠাই দিবনি। আর এখন থেকে নিয়মিত প্রত্যেকটা সাবজেক্ট, সকালবেলা যদি 3 সাবজেক্ট রিভিশন করেন, বিকালবেলা 4 সাবজেক্ট করবেন, পড়ে ফেলবেন। ধরেন আপনার কি পড়লেন, বোনাস হিসেবে যদি আমরা দেখি ছোট আইন এগুলোতে দেখি, যেমন আমরা যদি তামাদি আইন দেখি, তামাদি আইন শুরু করলেন, তামাদি আইনের একে বলতেছে এটা কখন কোথায় প্রযোজ্য হবে। তারপরে দুইয়ে বলতেছে হলো এখানে কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞা 11টা। ওই যে ধর্বিনী, মোস ভিবা, বেবি সবা, অঙ্গি মামলা ওসি, এটা দিয়ে আমরা 11টা সংজ্ঞা মনে রাখাচ্ছি। হম। এরপরে হচ্ছে আমরা তিনে বলতেছিলাম এখানে হলো তা আমাদের মেয়াদ শেষে এটা খারিজ হয়ে যাবে। তারপরে আমরা আবার এখানে কিছু টিপস প্রথমে দিয়েছিলাম, ম্যাট বলি আর আদম বলি, যে মামলা আপিল দরখাস্তর ক্ষেত্রে 3, 4, 12, এটা মনে রাখতে হবে। চারে বলতেছে আদালত বন্ধ থাকলে কি করবেন আপনি, পরের কার্য দিবসে আপনি মামলাটা দায়ের করতে পারবেন। পাশে বিলম্ব মওকুফ, বিলম্ব মওকুফের ক্ষেত্রে আমাদের কিছু টিপস যেটা ছিল, এল সাহেব আর স্কোয়ারে বসে আছেন, সেই বিষয়টা দিয়ে আপনারা আপিল, হ্যাঁ, লিভ আপিল, রিভিউ, রিভিশন, অন্যান্য অ্যাপ্লিকেশন বা দরখাস্ত এটা। তারপরে হলো 6 লিগাল ডিজেবিলিটি, হ্যাঁ, সাথে হলো কতিপয় ব্যক্তির অপারগতা হলে তখন কি করবেন। 8 হলো 6, 7 ব্যতিক্রম, অর্থাৎ সর্বোচ্চ 3 বছর সময় পাবেন, আর অগ্রকয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই লিগাল ডিজিবিলিটির বিষয়টা। এটা শুধুমাত্র বাদীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেই বিষয়গুলো এখানে আছে। 9 সময়ের অবিরাম চলন, অবিরাম চলনের মধ্যে ব্যতিক্রম আছে বলছিলাম, যদি বর্গা চাষ করে তো কারো কোনো ওই ক্ষেত্রে এটা বন্ধ থাকবে, ওই ক্ষেত্রে ব্যতিক্রম। 10 ওসি ট্রাস্টির ক্ষেত্রে আসলে তামাদি আইনটা প্রযোজ্য হয় না। 11তে বলেছি আপনার হচ্ছে হলো বিদেশি চুক্তির ক্ষেত্রেও তামাদি আইনটা প্রযোজ্য হবে, যেখানেই চুক্তিটা হোক, অসুবিধা নাই, দেশি নাগরিক আর বিদেশি নাগরিক চুক্তি চুক্তিগুলো প্রযোজ্য হবে। 12তে বলতেছে হলো আপনার আইনত কার্যধারায় রোরা নদী দিয়ে মনে রাখার জন্য, এগুলো বাদ যাবে। তারপরে হলো 13তে বলতেছি বিবাদী যদি দেশের বাইরে থাকে সেটা বাদ যাবে, আপনি সুবিধাটা নিতে পারেন, নাও নিতে পারেন, অসুবিধা নাই। এটা আপনি সময় বাদ দিয়ে হিসাব করতে হবে। হ্যাঁ, 14তে আইনত কার্যধারায় বা ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে বাদ দিলে ওটা বাদ দিয়ে হিসাব করে আপনি মামলাটা পরবর্তীতে দায়ের করা যাবে বা করা যাবে। 15তে বলতেছে আদালত যদি কোনো কিছু স্থগিত রাখে, স্থগিত করা হয়, সে বিষয়গুলো হিসাব নিকাশ বাদ তার দিয়ে হিসাব করা হবে। 16তে নিলাম হ্রদের কেউ যদি করে, নিলাম হ্রদের সময়টা বাদ দিয়ে হিসাব করবে তামাদিটা। 17তে হলো অধিকার অর্জনের পূর্বে যদি কেউ মারা যায়, হ্যাঁ, সেক্ষেত্রে হলো তার প্রতিনিধি বাদী বিবাদী এরা এই বিষয়গুলো নিয়ে মামলা মোকদ্দমা করতে পারবে, অসুবিধা নাই। তবে এখানেও কিছু বিষয় আছে, সেটা একটু মনে রাখতে হবে। ওই বংশগত পদলাভ বা অগ্রকয়, তারপরে হচ্ছে হলো আরেকটা কি, দখল, এই বিষয়গুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এইগুলো এখানে 3টা বিষয় আছে। 18তে প্রতারণার বিষয়গুলো, আহ, প্রতারণা করলে নতুন করে শুরু হবে। তারপরে হলো 19-এ লিখিতভাবে প্রাপ্তি স্বীকার করলে কি হবে, 20-এ ঋণ সুদ দিলে কি হবে।
তারপরে হলো আবার নতুন করে শুরু হবে। 21-এ অক্ষম ব্যক্তির প্রতিনিধি কারা, 22-এ পক্ষভুক্ত করলে কি হবে, পক্ষভুক্তর কথা বলা আছে। হ্যাঁ, যেটা 176-77-এ আমরা তামা দিয়ে অনুচ্ছেদ দেখেছি। এরপরে হলো 23-এ অবিরাম চুক্তি ভঙ্গ করলে নতুন করে তামাদি শুরু হবে। 24-এ যখন থেকে অপরাধটা সংঘটিত হবে তখন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। 25-এ গ্যাগ্রিয়ান বর্ষপঞ্জিকা অনুসারে হিসাব নিকাশ হবে। এই কথাগুলো 26-এ ইজমেন রাইটের কথা বলা আছে। 27-এ পার্শ্ববর্তী এলাকার ভাবি অর্থাৎ ব্যবহার সত্ত্ব যদি কাউকে দেওয়া হয় সেটা বাদ দিয়ে হিসাব করবে। 28-এ অধিকার বিলুপ্তি বা কারো অধিকার প্রাপ্ত কখন হবে। 29-এ কোথায় কোথায় তামাদি আইনটা প্রযোজ্য হবে না, এই বিষয়গুলো বলা আছে। তাইলে বিষয়গুলো ইজি না? এভাবে ডেইলি প্র্যাকটিস এভাবে রিভিশন করবেন। আর আমি তো এটা দিয়ে দিচ্ছি, মনে না ছেড়ে রেকর্ড গুলো হলো একবার শুনবেন। রেকর্ডটা, আজকের রেকর্ডটা যেন শুনি মজা পান। আমি আরেকটা বিষয় আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনটা একটু রিভিশন করে দিই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের মনে করেন বিশেষ করে 5 ধারাটা মনে রাখলেন। হ্যাঁ, 5 ভাবে 4DD মনে রাখার জন্য হ্যাঁ প্রতিকার আছে। হ্যাঁ, 6-এ বলতেছে হলো আপনার নিরুদ্বেগ প্রতিকার কাকে বলা হয়। 7-এ দণ্ডমূলক আইন কার্যকর করা যায় না। 8-এ হচ্ছে হলো সত্ত্বসহ দখল পুনরুদ্ধার। 9-এ হচ্ছে হলো শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা করবেন। তারপরে হলো 10-11-তে হচ্ছে হলো অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা করবেন। 12-তে বলতেছে 4টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। 12-র সাথে 21-এ হলো 8টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। হ্যাঁ, আর হচ্ছে 13-তে বলতেছে আংশিক চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে। 14-তে বলতেছে অসম্পাদিত অংশটা ছোট তাহলে করা যাবে। 15-তে বলতেছে অসম্পাদিত অংশটা বড় তাও চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না, যদি না এখানে ক্রেতা যদি চায় করা যাবে। তারপরে হচ্ছে হলো 16-তে, হ্যাঁ, নিলাম 16-তে হচ্ছে সরি 16-তে হচ্ছে হলো স্বতন্ত্রের বিষয়গুলো চুক্তি কার্যকর করা যাবে। 17-তে বলতেছে 14, 15, 16-র বাইরে কোনো আংশিক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। 18-তে বলতেছে ত্রুটিপূর্ণ সত্ত্ব নিয়ে যদি কারোর সাথে চুক্তি করা হয় পরবর্তী ত্রুটি রিমুভ হলে এর পরবর্তীতে অস্বীকার করা যাবে না। এটা ওয়ান কাইন্ড অফ স্টপেল টাইপের, অথবা আপনার এটার সাথে আমরা প্রতিষ্ঠা একসাথ করে পড়েছিলাম যে শর্তবিহীন কোনো চুক্তি আপনি করতে পারবেন না, অন্যের সম্পদ আপনি চুক্তি করতে পারবেন না। আবার আমরা 19-এ বলতেছি ক্ষতিপূরণ চাইতে পারবেন। আপনি আবার যখন এই করবেন, অর্থাৎ আপনার যখন কোন একটা কন্ট্রাক্ট করবেন, যখন আপনি চুক্তিটা কার্যকর করতে পারবেন না তখন আপনার টাকাগুলো আপনি ক্ষতিপূরণ সহকারে চাইতে পারবেন, মামলা করতে পারবেন, এই বিষয়গুলো বলতেছে এখানে। তারপরে হলো 20-এ বলতেছে আপনি টাকা পয়সা, অর্থাৎ আপনি যেখানে যেটা নিয়ে কন্ট্রাক্ট করেছেন সেটাই দিতে হবে। আপনি যদি এখানে জরিমানা দিয়েও, অর্থাৎ আপনি ক্ষতিপূরণ দিয়েও আপনি রেহাই পাওয়ার সুযোগ নাই, এই বিষয়টাই আমরা খুব সুন্দরভাবে উদাহরণ দিয়েছিলাম। তারপরে 21 তো বলেই পেলাম, 8টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কাজে সম্পাদন করা যায় না। 21-এর কত আপনাকে অবশ্যই বিক্রয় চুক্তি রেজিস্ট্রি হইতে হবে, 2005 সালে যে বিষয়টা আসছে। তারপরে হচ্ছে হলো 22-এ বলতেছি আপনার হলো হলো ওই যে ডিসক্রিশনারি পাওয়ার, আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। হ্যাঁ, 8 এবং 9 ধারা ছাড়া বাকি সবগুলো আদেশ দেওয়া না দেওয়া আদালতের এখানেই স্বেচ্ছাধীন বা ইচ্ছাধীন ক্ষমতা, বাধ্যতামূলক নয়। এখানে আপনাকে সলিটিয়াম দিবে, ক্ষতিপূরণ দিবে। এখানে দুইটা কথা বলা আছে, হার্ডশিপ হইতেছে কিনা বাদীর, বা অন্যায় কোনো সুবিধা পাইতেছে কিনা, এই বিষয়গুলো দেখে বিচার বিশ্লেষণ করবে। 23-এ বলতেছে 8 ধরনের ব্যক্তির ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। 24-এ বলতেছে 4 ধরনের ব্যক্তির ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। তারপরে আমরা 25 ইতিমধ্যে পড়ে ফেলেছি, শর্তবিহীন চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। আমরা 26-এ বলছি পরিবর্তন ছাড়া কোনো চুক্তিটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না। আমরা 27-এ বলেছি যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় এরকম আমরা মোটামুটি 5 শ্রেণীর ব্যক্তি দেখেছি, এবং যাদের বিরুদ্ধে করা যায় না 28-এ মোটামুটি 3 শ্রেণীর ব্যক্তি দেখেছি। এরপর 27 কথা হলো ইজরা চুক্তি রেজিস্ট্রি করা লাগে না। এরপরে আমরা আহ, আহ, আপনার 29-এ বলেছি একবার যদি ক্ষতিপূরণের চুক্তি যদি বা চুক্তি বলবৎের মামলা যদি হেরে যান পরে ক্ষতিপূরণ চাইতে পারবেন না আবার, এই বিষয়টা এখানে বলা আছে 29-এ। এটাও ওয়ান কাইন্ড অফ জুডিকারা টাইপের মতোই। এরপরে আমরা 31-এ বলেছি দলিল সংশোধন নিয়ে, ওখানে 3টে বিষয় আছে সেগুলো বলেছি। কি আছে, প্রতারণা হইলে, অথবা আহ, আপনার হচ্ছে হলো মিউচুয়াল মিস্টেক,
অথবা মনোভাব কি সে বিষয়গুলো। এরপরে হলো 32-এ বলতেছি এখানে ন্যায় পর বা সুবিবেচনা মূলক কিনা এই 32-এ বলা আছে। 33-এ মূলনীতিগুলো কি সেটা দেখবেন। হ্যাঁ, কি অর্থে ছিল, দলিলের ভাষা কি অর্থে ছিল, ফলাফল কি অর্থে ছিল, ও ফবা দিয়ে মনে রাখছি বলছি। 34-এ আংশিক দলিল সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে, সংশোধন করলে সেটা আংশিক ইয়া করা যাবে। তারপরে হলো 35-এ চুক্তি রদের কথা বলা আছে। 36-এ ভুলের জন্য শুধু চুক্তি রদ করা যাবে না, 37-এ বিকল্প রদ চাইতে পারবেন। 38-এ রদকারী পক্ষ থেকে ক্ষতিপূরণের বিষয়ে বলা আছে। তারপরে হচ্ছে হলো আপনার হচ্ছে হলো 39-এ দলিল বাতিলের কথা বলা আছে। 40-এ আংশিক দলিল বাতিল করা যাবে সেগুলো বলা আছে। 41-এ যে দলিল বাতিল করবে ওনাকে ক্ষতিপূরণ দিতে হবে। 42-এ ঘোষণা ওই যে ঘোষণার মামলার বিষয়গুলো যে রাইট টু কি আপনার হচ্ছে ওই যে ক্যারেক্টার এবং রাইট টু প্রপার্টির বিষয়গুলো। হ্যাঁ, এইগুলো নিয়ে ঘোষণা বিষয়গুলো ঘোষণার মামলা করা যাবে। ঘোষণার ফলাফল কাদের উপর হবে সেটা 43-এ বলা আছে। 44-এ রিসিভারের কথা বলা আছে। এরপরে 52-তে দুটা বিষয় আছে, কি আছে আপনার হলো ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞার বিষয়গুলো অস্থায়ী স্থায়ী, হ্যাঁ, সংজ্ঞা দেওয়া আছে। 53-তে অস্থায়ী, 54-তে স্থায়ী নিষেধাজ্ঞা, এখানে পাঁচটা ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যায়। 55-তে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কথা বলা আছে। 56-তে 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। হ্যাঁ, তারপরে হলো 57-তে হলো নেতিবাচক চুক্তি পালনে নিষেধাজ্ঞার কথা বলা আছে। আমি কি বুঝাতে পেরেছি? আমি আহ, একদম যদি বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে আমি এখন আপনাদেরকে এসআরএক বললাম, তামাদিয়েন বললাম, এগুলো আমাকে দেখা লাগেনি, আমি মুখস্থ করিনি, এগুলো অটো হয়ে গেছে, বারবারে বলতেছি। এগুলো পারবেন আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, তাহলে সম্ভব। 4টা সাবজেক্ট যদি আপনারা খুব ভালো করতে পারেন, সাক্ষ্য আইনের বিষয়টা যদি একটু দেখেন, সাক্ষ্য আইনের যে বিষয়গুলো আছে 5 থেকে 55-তে কি বলা আছে, হ্যাঁ, আবার 56-তে 58 কি বলা আছে, এইগুলো যদি আলাদা আলাদা ভাবে দেখতে পারেন, হ্যাঁ, তাহলে 101 থেকে 112 পর্যন্ত কি বলা আছে, এইভাবে যদি আলাদা আলাদা ভাবে দেখতে পারেন, দেখবেন যে আপনার সাক্ষ্য আইনটা হয়ে গেছে। এই বার কাউন্সিল সহ যদি 4টা আইন যদি ভালো পারেন, অ্যাটলিস্ট আপনার 30-35 উঠে যাবে। বাকি আর এগুলা থেকে খুঁজলেই আপনার বাকিগুলা হয়ে যাবে। তো এই জন্য নিয়মিত পাশ করাটা একদম কঠিন না। যারা নিয়মিত পড়াশোনা করবে তারা পাশ করবে। তবে নিয়মিত পড়াশোনা করতে হবে, আইনের সাথে লেগে থাকতে হবে, ডেলি আপনাকে রিলেট করে করে পড়তে হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা ভাগ করে করে পড়তে হবে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এতটুকু পর্যন্তই। আমি ক্লাসটা আপনাদের ফেসবুকে দিয়ে দিব, আপনারা শুনবেন পরবর্তীতে।